আমি জানি না কেন আমার শ্বশুর প্রতিদিন রাতে আমার নন্দের ঘরে যেত। এর কারণ জানার জন্য একদিন আমি রাতে লুকিয়ে লুকিয়ে আমার নন্দের ঘরে যাই। তারপরে আমি যা দেখি সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে আমার শরীরের লোম শক্ত হয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার শ্বশুর আমার নন্দের সাথে। আমি লোকের মুখে শুনেছিলাম যে বিয়ের পরে মেয়েদের জীবন অনেক কঠিন হয়ে যায়, মেয়েরা বড় হয়ে যায়, আর যে বাড়িতে তারা বড় হয়ে যায় সেখানে তাদের বাড়ির মেয়ের মতো ভালোবাসা দেওয়া হয় না। তবে এ বিষয়ে আমি অনেক ভাগ্যবতী ছিলাম। আমি অনেক ভালো শ্বশুর বাড়িতে ছিলাম। আমার শ্বশুর বাড়িতে মাত্র ৩ জন লোক ছিল, আমার স্বামী, আমার শ্বশুর আর আমার নন্দ। আমার শ্বশুরমশাই অনেক ভালো ছিলেন। তিনি অনেক নরম মনের ছিলেন। উনি অনেক কম কথা বলতেন, আর যখনই কথা বলতেন অনেক আস্তে আস্তে কথা বলতেন। ওনাকে আমি কখনো জোরে কথা বলতে শুনিনি। আজ আমি তাড়াতাড়ি রান্নাবান্না সব শেষ করে আমার স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিলাম। হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয়। আমার চিন্তা হতে থাকে যে আমার স্বামী ঠিকমতো বাড়িতে আসতে পারবে কিনা। তখন অনেক জোরে বিদ্যুৎও চমকাচ্ছিল। আমার বিদ্যুতের অনেক ভয় লাগে। আমার বিয়ের পর এই প্রথম এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকায়। আমি ভেবেছিলাম যে বিয়ের পর প্রথম যেদিন বৃষ্টি হবে সেদিন আমি আমার স্বামীর সাথে অনেক মজা করব। কিন্তু তা আর হলো না। কিছুক্ষণ পরে আমার স্বামী আমাকে ফোন করে জানায় যে রাস্তায় অনেক পানি জমে গেছে, তাই সে আজ রাতে বাড়ি ফিরতে পারবেন না। আজ রাতটা সে তার অফিসেই থাকবে। এটা শুনে আমি একটু ভয় পেয়ে যাই। আমি গিয়ে আমার শ্বশুরমশাইকে জানাই যে নীতি আজ বাড়িতে আসতে পারবে না। বাবা বলেন, কোনো ব্যাপার নয় বোমা, তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি আমার ঘরে চলে আসি, কিন্তু একা একা ঘরে আমার অনেক ভয় করছিল। বাইরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ঘরের এক কোণায় জড়ো হয়ে বসেছিলাম। বিদ্যুতের শব্দে আমার অনেক ভয় পায়। সারা রাত আমি এভাবে একা কি করে থাকব। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি ভাবি, আমি যদি আজ রাতটা আমার ননদ সীমার ঘরে গিয়ে থাকি তাহলে কেমন হয়। সেও তার ঘরে একা আছে, ভালোই হবে। আমরা দুজনে গল্প করতে করতে রাতটা পার করে দেব, এই ভেবে আমি আস্তে আস্তে আমার ঘর থেকে বেরিয়ে আসি। আমার নন্দের ঘরটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, আর আমার ঘর ছিল ফার্স্ট ফ্লোরে। আমার শ্বশুরমশাইয়ের ঘরটাও নিচের তলায় ছিল। আর ফার্স্ট ফ্লোরে তখন আমি ছাড়া আর কেউ ছিল না। চারদিকটা অনেক শুনশান পরিবেশ। ঝড় বৃষ্টির কারণে কারেন্টও চলে গেছিল, তাই ফ্লোরটা অনেক অন্ধকার ছিল। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। আমার শরীরে কাঁটা দিচ্ছিল। কোনো রকমে আমি সিঁড়ি ভেঙে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছয়। আরাম আনন্দের ঘরের দিকে চলে যায়। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, তাই আমি অনেক সহজেই সেটা খুলে দিই, আর ভেতরে ঢুকে পড়ি। আমি ঘরের ভিতরে আমি যেটা দেখি সেটা দেখে আমার চোখ কপালে উঠে যায়। প্রথমে আমার বিশ্বাস হয় না, মনে হয় আমি ঠিক দেখছি তো, কিন্তু এটাই বাস্তব। আমার ননদ অনেক কাঁদছিল। তার কান্নার আওয়াজ আমার কানে আসে। সে কাঁদতে কাঁদতে আমার শ্বশুরের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন আমার শ্বশুরকে দেখে আমার একটা কথা মনে হচ্ছিল, যে আমার নন্দের উপরে অত্যাচার করছে। আমি ভাবি, একজন বাবা তার মেয়ের সাথে এমনটা কি করে করতে পারে। অনেক বছর হলো আমার শাশুড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। কে জানে আমার নন্দের উপর কবে থেকেই অত্যাচার চলছে। আজ আমি বুঝতে পারি যে আমার ননদ কেন সবসময় চুপচাপ আর ভয়ে ভয়ে থাকে। আমার নাম রেশমি। 4 মাস হলো আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি। আমার স্বামী আমাকে এক বিয়ে বাড়িতে দেখছিল, আর আমাকে দেখে তার পছন্দ হয়ে যায়। তারপর এসে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে এসে আমার বাবা মা এই বিষয়ে অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তার নিজস্ব ব্যবসা আছে, তার নিজের বাড়িও আছে, আর তার পরিবারকে অনেক ছোট। আমার বাড়ির লোকেরা এই বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের আগে আমরা অনেকবার ফোনে কথা বলি, আর একে অপরকে জানার চেষ্টা করি। 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের আগে আমি মানুষের মুখে শুনেছিলাম যে শ্বশুর বাড়িতে যদি একটা অবিবাহিত ননদ থাকে তাহলে সংসার করা আরও কঠিন হয়ে যায়, কারণ অনন্যার স্বামী আর শ্বশুরের অনেক আদরে হয়, তাই তারা তার সব আবদার মেনে নিন। কিন্তু সীমা অন্য নন্দের মতো একেবারেই ছিল না। সে অনেক চুপচাপ ছিল, আর দিনের বেশিরভাগ সময় নিজের ঘরে বসে থাকত। আমি যখন তাকে ডাকতাম তখন সে এসে আমাকে কাজে সাহায্য করে, আবার তার ঘরে চলে যেত। মাঝে মাঝে তো আমাকে তাকে খাবার জন্য বারবার ডাকতে যেতে হতো। সে ঘর থেকে বের হতে চাইত না।
আমার শ্বশুরমশাইও অনেক খেয়াল রাখতেন। কখনো খাবার না খেতে চাইলে বাবা তাকে নিজের হাতে খাইয়ে দিতেন। কিন্তু আমার ননদ তার বাবার সাথে সবসময় খারাপ ব্যবহার করত। বাবা তার জন্য কিছু কিনে আনলে সে এমন ব্যবহার করত যেন মনে হতো যে বাবার থেকে সে কোনো জিনিস নিতে চায় না। সে বাবার সাথে সবসময় রেগে কথা বলত। একদিন রাতে আমি নিতিনকে জিজ্ঞেস করি, নিতিন, আমার স্বামী তোমার বোন সারাদিন তার ঘরে বসে থাকে কেন? সে কারো সাথে কোনো কথা বলে না। নিতিন বলে, বয় এরকম ছিল না। না, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকেও এরকম হয়ে গেছে। আগেও সবার সাথে অনেক ভালোভাবে মিশত। আজকাল ও নিজের মতো থাকতেই ভালোবাসে, তুমি ওর সাথে বেশি কথা বলতে যেও না। আমি ভেবে দেখি সেটাই ভালো হবে। এমনিতে আমার ননদ আমার জন্য কোনো সমস্যার সৃষ্টি করত না, তার জন্য আমার শ্বশুরবাড়িতে কোনো অসুবিধা হয়নি। আমি বন্ধুদের মুখে শুনেছিলাম যে ননদরা বৌদিদের একদম পছন্দ করে না, তারা ভাবে অন্য বাড়ি থেকে এসে আমার বাড়িতে কেন হুকুম করবে। আমি শ্বশুরবাড়িতে আসার আগে এটাই ভেবেছিলাম যে সীমাকে নিয়ে আমার সমস্যা হতে পারে, কিন্তু এখানে এসে দেখি সীমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। সে নিজের মতো থাকে। আমি ঠিক করি যে আমি আর ওর সাথে নিজে থেকে কোনো কথা বলতে যাব না। আমি আমার মাকে সীমার বিষয় বলি। মা বলে, তুই অনেক ভালো শ্বশুরবাড়ি পেয়েছি, সেটা তো সৌভাগ্য, কারোর বিষয়ে বেশি মাথা ঘামাতে যাস না। নিজের স্বামীকে নিয়ে সুখে থাকো। আমি ভেবে দেখি মা ঠিকই বলছে, তারপর থেকে আমি আর সীমাকে নিয়ে মাথা ঘামাতাম না। বিকেল হলেই আমি খাওয়া দাওয়া সেরে উপরে আমার ঘরে চলে যেতাম, আর আমি সারারাত নিচে নামতাম না। বাড়ির মধ্যে আমার আলাদা দুনিয়া ছিল। আমরা একে অপরকে নিয়ে অনেক সুখে ছিলাম, তাই আশেপাশে কি হচ্ছে সেটা আমাদের চোখে পড়েনি। তখন আমি জিজ্ঞাসা করলাম, বাবা এসব কি? তখন বাবা বললেন, তুমি আমাকে ভুল বুঝছ। আমি বলি, আপনি তো অনেক খারাপ মানুষ দেখছি, এত বড় খারাপ কাজ করেও আপনি বেশি কথা বলছেন। আমি সবটা নিজের চোখে দেখেছি, আপনি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যান, না হলে আমি পুলিশকে ফোন করব। পুলিশের কথা শুনে তিনি একটু ভয় পান আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যান। উনি ঘর থেকে চলে যাওয়ার পর আমি গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিই। তারপরে আমি এসে সীমাকে ধরি। সীমা আমাকে ধরে অনেক কাঁদে। এতদিন উপরে অনেক অত্যাচার হয়েছে, এটা ওর কষ্টের কান্না। আমি ওকে কিছুক্ষণ কাটতে দিই। তারপরেও নিজে থেকেই বলে, আমার যখন 11 বছর বয়স ছিল তখন আমার মায়ের বিয়ে এই লোকটার সাথে হয়েছিল। সীমার কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, তুমি আমার শ্বশুরমশাই নিজের মেয়ে না? সীমা বলে, না। আমার নিজের বাবা বিয়ের কয়েক বছর পর আমার মাকে ছেড়ে দিয়ে দেয়, আর আমাকে ও আমার মায়ের দায়িত্বে রেখে চলে যায়। আমার মা আমার দায়িত্ব নিতে চায়নি। মা ভেবেছিল যে একা হাতে আমাকে বড় করা অনেক কঠিন হবে। আমার কারণে মাকে সারা জীবন একা থাকতে হবে, সে আমার জন্য দ্বিতীয় বিয়ে করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মায়ের বিয়ে তোমার সময়ের সাথে হয়ে যায়। তিনি আমাকেও মেনে নেন, আর আমার মায়ের সাথে সাথে আমারও অনেক খেয়াল রাখতেন। কিন্তু কয়েকদিন পর আমি বুঝতে পারি যে আমার সব বাবার আসল উদ্দেশ্যটা কি ছিল। আমার যখন 12 বছর বয়স ছিল তখন আমি ঠিক বুঝতে শিখেছিলাম। তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমার সৎ বাবা মাকে কি চোখে দেখেন। তিনি আমাকে ভুল জায়গায় ছড়িয়ে দিতেন। আমি আমার মাকে এই বিষয়ে কিছু বলি না, কারণ আমি চাই না আমার কারণে মায়ের আবার বিয়ে ভেঙে যাক। আমি সবকিছু মেনে নিতাম। মাঝে মাঝে তোমার শ্বশুরমশাই আমাকে ওনাদের ঘরে ঘুমাতে বাধ্য করতেন, আর যখন আমার মা ঘুমিয়ে পড়ত তখন তিনি আমার কাছে আসতেন আর আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। একদিন আমি সাহস করে মাকে সবটা বলার চেষ্টা করি, কিন্তু মা আমার কোনো কথাই বিশ্বাস করে না। বিপরীতে মারে আমাকে থাপ্পড় দিল আর বলে, তো লজ্জা করে না তোর বাবার সম্পর্কে এমন খারাপ কথা বলতে? সে তোকে কত ভালোবাসে, আর কোনো দিন যেন এমন কথা না শুনি। আমি ভাবি, আমার নিজের মা আমার কথা বিশ্বাস করছে না, তাহলে অন্য কেউ কি করে বিশ্বাস করবে? দিনে দিনে আমার সৎ বাবার সাহস আরও বাড়তে থাকে। আমি যত বড় হতে থাকি তত দিনই বেশি করে আমার নিকটে আসার চেষ্টা করতেন। একদিন উনি ওনার সব সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। সেদিন আমার মা বাজারে কিছু কিনতে গিয়েছিল। মা বাড়ি ফিরে এসে নিজের চোখে সব দেখে ফেলে। মা আমাকে আর আমার সৎ বাবাকে খারাপ সময় দেখে ফেলে। তারপর আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, মা সব দোষটা আমার উপর দিয়ে দেয় আর বলে আমি একটা খারাপ মেয়ে, আমি তার সংসার শেষ করে দিচ্ছি। আমি আমার সৎ বাবাকে লোভ দেখিয়েছি, তাই উনি আমার কাছে এসেছেন। আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে এতে আমার কোনো দোষ নেই। আমি নিজে পরিস্থিতির শিকার হয়েছি।
কিন্তু মা আমার কোনো কথা বিশ্বাস করতে চায় না। এই ঘটনাটার পরে মায়ের বড় শক হয় আর মায়ের হার্ট ফেল হয়ে যায়। কয়েকদিন হাসপাতালে থাকার পর মা নিজের প্রাণ হারিয়ে বসে। কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে মা এটা বুঝতে পারে যে আসল দোষী আমি নই। আমার সব বাবা মা আমার কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি। মা যদি আমার কথা আগে বিশ্বাস করত তাহলে আমি এই খারাপ মানুষের হাত থেকে বাঁচতে পারতাম। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তারপরে ভাবি আমি যাবটা কোথায়। একজন একা মেয়ের জন্য দুনিয়াটাই অনেক খারাপ। আমার সব বাবার মতো লোক এই পৃথিবীতে অনেক আছে। তাই আমি নিজের মনকে বুঝিয়ে এই বাইকটি থেকে যায়। আমার মা 6 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই 6 বছর আমার সব বাবা আমাকে ব্যবহার করেছেন। আমি সীমার হাত ধরে বলি, তোমার কোনো ভয় নেই, আজকের পর থেকে তোমার সাথে আর এমনটা হবে না। তুমি যদি এসব কথা আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করতাম। সীমা বলে, আমার নিজের মা আমার উপর ভরসা করেনি, তাহলে আমি কি করে আশা করব যে অন্য কেউ আমার উপর ভরসা করবে। সীমার মধ্যে অনেক রাগ আর অভিমান লুকিয়েছিল। তখনও বাইরে জোর বৃষ্টি পড়ছিল। আমি সেই রাতটা সীমার সাথে তার ঘরেই থাকি। সকাল হতেই বৃষ্টি থেমে যায় আর নতুন রোদ ওঠে। সকালে নিতিন যখন বাড়িতে আসেন তখন আমি সাহস করে তাকে সব কথা বলি। নিতিনের পক্ষে আমার কথা বিশ্বাস করাটা অনেক কঠিন ছিল। নিতিন সীমাকে ছোটবেলা থেকে দেখছে। সে জানে ছোটবেলা থেকে সীমা অনেক ভয়ে ভয়ে থাকেন, কিন্তু সেটা জানত না যে এর পিছনে তার নিজের বাবার হাত আছে। নীতি তার বাবার সাথে কথা বলতে ওনার ঘরে যান। ঘরে গিয়ে দেখেন উনি বিছানায় শুয়ে আছেন। নিতিন তার বাবাকে ডাকে, কিন্তু তিনি কোনো কথা বলেন না। সে বাবার শরীরে হাত দেয়। তারপরে দেখে তার বাবার সব শরীর বরফের মতো ঠান্ডা। নীতির সাথে সাথে ডাক্তারকে ডেকে পাঠায়। ডাক্তার এসে বলেন যে নিতিনের বাবা আর বেঁচে নেই। উনি বুঝতে পেরেছিলেন যে এবার উনার সত্যিটা উনার ছেলে জেনে যাবে। উনি ওনার ছেলের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন। সেই ভয়ে উনার হার্ট ফেল করে আর উনি এই পৃথিবী ছেড়ে চলে যান। উনার চলে যাওয়াটা সীমাকে প্রতিদিন অত্যাচারিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু এতদিন ওর উপর যে অন্যায় হয়েছে তার দাম কে দেবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু ছাড়াছাড়ি হওয়ার আগে তাদের এটা ভাবা উচিত ছিল যে তাদের বাবুদের কি হবে, তারা সারা জীবন কিভাবে থাকবে। আমাদের সমাজের অনেক মেয়ে সীমার মতো সৎ বাবার অত্যাচারের শিকার হয়। মা বাবাদের নিজেদের সন্তানের কথা আগে ভাবা উচিত। ভেবে দেখা উচিত যে তারা যদি আলাদা হয়ে যায় তাহলে তাদের বাবুদের কি হবে। নিজেদের ভুল বোঝাবুঝির শাস্তি আপনাদের বাবুদের দেবেন না, যাতে আমার শ্বশুরমশাইয়ের মতো মানুষেরা আপনার সন্তানকে ব্যবহার না করতে পারে। আর কেউ যদি আশেপাশে এরকম কোনো ঘটনা দেখেন তাহলে তার প্রতিবাদ করবেন। আপনি প্রতিবাদ করলে অনেক অসহায় মেয়ের প্রাণ বেঁচে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি অনেক ভালো হয়েছে।